বিয়ের খুশিতে ঘুমাস নাই? শালা, বলেছিলাম না তৃতীয়বারের কলটা তুই দিবি। সে ফাহাদ দেওয়ানকে তুই কল করেছিস। দিলাম। শত্রুর বিয়ে শুনলাম। কাজে লাগাতে হবে রে হারামজাদা। তোর দুর্বলতা পেয়েছে, জায়গা মতো কোপ বসাবো। শব্দ করে হাসলো ফাহাদ, কনফিডেন্স নিয়ে বলল। ফ্ল্যাটবাজ ফাহাদ দেওয়ান অন্যের বউয়ের দিকে নজর দেয় না, বুঝেছিস? তুই ডিস্ট্যান্ট ক্লিন ইমেজের দিগন্ত তালুকদার, কিসের ভয় দেখাস বে? ফোন দেওয়ার সঙ্গে সঙ্গে রিসিভ। বিয়ে চালায় ঘুম ধরনি বাবুর? ল্যাপটপ অফ করে উপর থেকে শটান হয়ে শুলো ফাহাদ, ওষ্ঠ বাঁকিয়ে বলল। না, বিশাল রাতটা ওর ছবি দেখে কেটে গেল। কাল হলদে পরি সেজেছিল আমার বউ। হাতে সিগারেটটা চট করে তালুর দিকে ঘুরে শক্ত করে চেপে ধরল দিগন্ত। ভেতরের জ্বালা আর বাইরের জ্বালার ক্রিয়া প্রতিক্রিয়ার শান্তি পেল। চোখ বুঝে বলে উঠল। ফাহাদের কথা বলার সুযোগ দিল না দিগন্ত, আবারও বলল। বউ? আমি তো আমারটাকে ইউনিকভাবে ডাকবো। আমার শত্রু তুই শালা, ইউনিক কিছু ডাকতে এত কমন ডাক আশা করিনি। দাঁতে দাঁত পিষে দিগন্তের অপমান গিলল ফাহাদ রাশভারী গলায় বলল। শালা স্বৈরাচার, ইউনিক মারায় বাল ফেলা কথা। তোর মতো ইতরের সাথে তর্ক করে মজা নেই। হাত নিষ্পেষ করতেছে নাক ফাটানোর জন্য। ধ্যাত শালা। দিগন্তের ফোন কাটার আগে ফাহাদ কেটে দিল, তারপর বিশ্বজয়ের হাসি দিল। পাচুয়ারি বাড়িতে বিয়ের ধুম শুরু হয়েছে। পাত্রপক্ষ চলে এসেছে। বৃষ্টিকে লাল বধূ সাজানো হয়েছে। গায়ে লাল বেনারসি, মুখে লাইট মেকআপ, ওর সৌন্দর্য বেড়েছে ওর। বয়স্ক কাজী ওর সামনে বসে খাতায় লেখা পড়ছে। পাশে ওর খালু উকিল দিচ্ছে। ভয় লজ্জা নতুন মানুষজনের মধ্যে হাঁপড়ে উঠেছে বৃষ্টি। চোখ ঘুরিয়ে রহমানের পানে তাকালো। রহমান হালকা হেসে মেয়ের মাথায় হাত রাখল। ঝরঝর করে কেঁদে দিল বৃষ্টি। পাশে কাজী বারবার কবুল বলতে বলছে। সেই শব্দ শুনে ভেতরে ফাঁকা হয়ে গেল ওর। আব্বু বলে রহমানকে ডেকে শব্দ করে কাঁদলো। চোখ ভার হয়ে এসেছে রহমানের। বৃষ্টির মাথায় হাত বুলিয়ে আদুরে গলায় বলল। বলেন আম্মা। বেশ খানিক সময় নিয়ে কবুল বলল বৃষ্টি। বৃষ্টির বলা শেষ হলে কাজী সহ মুরব্বীরা স্টেজে ফয়সালের কাছেই গেল। রাসেল গিয়েছে ওদের সাথে। রহমান কিছুক্ষণ বৃষ্টিকে বুঝিয়ে শুনিয়ে সেদিকে গেল। কিছুক্ষণের মাঝে বিয়ে সম্পন্ন হলো। বৃষ্টি আর ফয়সাল দুটো ভিন্ন মানুষ একে অপরের সাথে জড়িয়ে গেল। ফয়সাল আর বৃষ্টিকে একসাথে বসানো হলো। ফয়সাল বৃষ্টির দিকে তাকালেও বৃষ্টি দেখলো না ওকে। মাথা নিচু করে চুপ করে বসে রইল। বিয়ে শেষ হয়েছে অনেকক্ষণ আগে। বেলা চুপ করে বৃষ্টির পাশে বসেছিল। আমেনা এসে ডাকলো ওকে। ইচ্ছে না থাকা সত্ত্বেও ট্রেনে হিসড়ে মায়ের সাথে গেল বেলা। রুমে এনে বেলার কানে হাতে সোনার জিনিস পরিয়ে দিতে শুরু করলো আমেনা। আমেনা আর কারবারে বিরক্ত হলো বেলা। এগুলো কেন দিচ্ছ? আমেনা কথা বলল না। চটপট হাতে সব পরিয়ে বেলাকে নিয়ে ড্রয়িং রুমের দিকে এগোলো। ড্রয়িং রুমে মিতালি রাগে গজগজ করছে। জহিরুলকে বলেছে বিয়ে হতে দিবে না। বেলার ফুপি হিসেবে ও মানে না এ বিয়ে। জহিরুল নীরব। রহমান শাসালো বোনকে, কাজে দিল না। মিতালি রাগারাগি করছে। মাঝখানে সোফা দখল করে সাদা পাঞ্জাবি পরে বসে আছে ফাহাদ দেওয়ান। ওর পাশে নতুন বর ফয়সাল। আমেনা বেলাকে নিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করতেই রহমান ওদের দিকে এগিয়ে এলো। বেলার হাত ধরে এনে ফাহাদের পাশে বসালো। ফাহাদ এক ঝলক দেখলো বেলাকে, আর মাত্র কিছুক্ষণ। তারপর এই মেয়েটা তার অর্ধাঙ্গিনী হবে। যত্ন করে আদরে ভরিয়ে রাখবে ওকে। ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে আছে ফাহাদের। এদিকে আব্বুর কাজে অবাক হলো বেলা। বিক্ষিপ্ত মন, গ্যাঞ্জাম পরিবেশে অতিষ্ঠ লাগছে ওর। রহমান সময় ব্যয় করলো না। কাজীকে শুরু করতে বলল। রহমানের কথা শুনে মাথায় বাজ পড়ল বেলার। বসা থেকে উঠে দাঁড়িয়ে বিস্ময় হয়ে বলল। কি বললে? আমার বিয়ে কার সাথে? আব্বু দিগন্ত ভাই এসেছে? বেলার মুখে দিগন্তের নাম শুনে ধক করে উঠল ফাহাদের অন্তঃস্থল। ভেতরে কোথাও একটা অজানা শঙ্কা কাজ করতে শুরু করলো। অবুঝ না সে। হাত মুষ্টিবদ্ধ করে বসে রইল। রহমান স্থির চিত্তে বেলাকে বলল। বসেন আম্মা, আব্বুর কথা শোনেন। আব্বু আপনার খারাপ চায় না, এখন শুধু আপনার মোহর হবে। পড়াশোনা শেষ হবে, তারপর বাকি সব। ফাহাদ ভালো ছেলে, আপনি ভালো থাকবেন। ফাহাদের নাম শুনে হাঁসফাঁস করে উঠল বেলা। ধক করে উঠল বেলার বুক। ভেতর শুকিয়ে কাজ হয়ে গেল। মাথা কাজ করা বন্ধ করে দিল। দম বন্ধকর পরিস্থিতির চাপে পড়ে সহসা কেঁদে উঠল ও। রহমানের কাছে এসে ওর হাত ধরে বলল। আব্বু, আমায় বলনি তো কিছু?
আমার তো একজন ছাড়া আর কাউকেই ভালো লাগে না। আমি অন্য কাউকে বিয়ে টিয়ে কিচ্ছু করব না। রহমান চোখ ঘুরিয়ে আশেপাশে ভর্তি উৎসুক মানুষজনকে দেখল। বেলার মাথায় হাত রেখে কিছুটা কড়া গলায় বলল, আপনার এই ব্যবহার আমাকে ছোট করেছে। আব্বুর কথা শোনেন, কাজী সাহেব অপেক্ষা করছে। আগের জায়গায় বসেন আম্মা। ক্ষিপ্র হলো বেলা। রহমানের কথার বিরুদ্ধে চলে গেল মুহূর্তে। রাগ জেদ গভীরভাবে আঁকড়ে ধরল ওকে। ঠিক ভুলের বিচার ভুলে বসলো। মাথা থেকে রহমানের হাত সরিয়ে দিয়ে উন্মাদের ন্যায় চেঁচিয়ে বলল, দিগন্ত ভাইকে ভালো লাগে আমার, তাকে ছাড়া কাউকেই বিয়ে করব না আমি। আর নিতে পারল না ফাহাদ। ছট করে বসা থেকে উঠে এসে বেলার হাত শক্ত করে ধরল। টেনে নিয়ে যেতে যেতে বলল, নাটক হচ্ছে? বিয়ের সময় নাটক করবি না, তাড়াতাড়ি বিয়ে শেষ কর, তারপর তো দিগন্ত ভাইকে দেখছি আমি। ফাহাদের শক্তির সাথে পারল না বেলা। ওকে সোফায় এনে বসিয়ে দিল। ফাহাদের ব্যবহার চোখে লাগলো রহমানের। ভ্রুকুচকে অভিজ্ঞ চোখ জোড়া নীরবে সেদিকে রাখলো। কিছু বলল না, আটকালো না, দেখলো শুধু। বেলার সাথে পারছে না কেউ। কারো ধমকানি গালি কথা কিছুই ওর কানে যাচ্ছে না। আমিনা আর মিতালি রহমানের এই সিদ্ধান্তে খুশি না, কিন্তু বেলার পাগলামো দেখে সবাই চুপ মেরে গেছে। দিগন্তের নাম নিয়ে প্রলাপ বকছেও, বারবার দিগন্তের নাম জপছে। কেউ কিছু বলতে চাইলে তার ওপর দ্বিগুণ ক্ষিপ্রভাবে চেঁচাচ্ছে। ফাহাদ কাজীকে আবার শুরু করতে বলল। কাজী শুরু করলো। বেলার দিকে খাতা কলম এগিয়ে দিলে বেলা ফুঁসতে ফুঁসতে হাতে নিল। তারপর ক্ষিপ্র হাতে কলম ছুঁড়ে মারল ফাহাদের দিকে। ভয়ঙ্কর রাগী দৃষ্টিতে তাকিয়ে ছেদি গলায় বলল, ছেড়ে দেব সব। আপনি একটা গুন্ডা, মানুষ মারেন আপনি, খারাপ লোক, শয়তান লোক। আব্বু, এই লোকটা আমায় তুলে নিয়ে গিয়েছিল, পার্কে মেরেছিল আমায়, মানুষকে কষ্ট দেয় সে। নিজের জন্য বেলার চোখে এত ঘৃণা দেখে থমকালো ফাহাদ। বুকের ভেতরে ব্যথার উপস্থিতি টের পেল। তেজালো ভাব হুট করে শান্ত হয়ে এলো। ক্ষণিকের জন্য পেয়েও হারানো ভয় ওকে আষ্টে পিষ্টে ধরল। হাতে ধরে রাখা কলমটা দেখল। আরেকটু হলে ওর চোখে গেঁথে যেত। ওর সামনে একটা ছোট্ট মেয়ে দিগন্তের জন্য পাগলামি করছে। যে মেয়েটাকে নিয়ে এতদিন স্বপ্ন বুনেছিল ও, সেই মেয়েকে দিগন্ত কেড়ে নিয়েছে। পরিবেশ নীরব, সবাই তবদা মেরে আছে। শান্ত পরিবেশে ফাহাদের আওয়াজ পাওয়া গেল। একটা শুকনো ঢোক চেপে বলল, দিগন্ত গুন্ডা আমার থেকেও বেশি খারাপ। ওকে ভালো লাগলো, আমাকে ভালো লাগলো না কেন? কথাটা মাটিতে পড়ারও সময় দিল না বেলা। লাল চোখ মুখ নিয়ে এক বাক্যে উত্তর দিয়ে দিল, কারণ আপনি আমার দিগন্ত ভাই না। আমার দিগন্ত ভাই। কথাটাতে বেলা জোর দেখে পিত্তি জ্বলে উঠল ফাহাদের। ভেতরের কোথায় যেন খামচে ধরল। ফুসতে ফুসতে বলল, আমার থেকে দিগন্ত বেশি গুন্ডামি করে, বেশি খারাপ। দিগন্ত ভাই খারাপ না, ভালো, খুব ভালো। ফাহাদ হুঁশ খুইয়েছে। ছোট বাচ্চার ন্যায় ব্যাকুল হয়ে বেলাকে বলল। দিগন্তের থেকে আমি বেশি সুন্দর। একগুয়ে জবাব বেলার অস্থিরতার সহিত বলল, উফ, কেমন বিরক্তিকর মানুষ, সহ্য হচ্ছে না আমার। আমার দিগন্ত ভাই বেশিই সুন্দর, খুব বেশি সুন্দর, শুনেছেন আপনি? ফাহাদ মানতে নারাজ বেলার কথা। ক্ষণিকের জন্য নিজের হয়তো বেলার মতো অবুঝ হয়ে গেল। বলল, তুমি ছোট, ভালো মন্দের জ্ঞান নেই তোমার মাঝে। আমি ভালোবাসি তোমাকে, তোমাকে বিয়ে করতেই হবে। ফুঁসে উঠল বেলা। চোখ বন্ধ করে গলা ফাটিয়ে চেঁচালো, বলছি না, আপনি দিগন্ত তালুকদার না। আমি আমার দিগন্ত ভাইকেই বিয়ে করব। এই পর্যায়ে বেলার পাশে এসে দাঁড়ালো রহমান। ফাহাদের ব্যবহার তাকে ভুল প্রমাণ করেছে, কিন্তু তিনি স্তব্ধ হয়ে গেছেন বেলার ব্যবহারে। কেমন করছে মেয়েটা, কাঁপছে কাঁদছে, চিৎকার করছে। মানুষজনকে দেখেও দেখছে না। বেলাকে দেখে নিজের ব্যর্থতা বুঝতে সময় লাগলো না তার। দিগন্তের মোহে পুরোপুরিভাবে আবিষ্ট বেলা। ঠিক ভুল বিচার বোধ হওয়ার আগে অনুভূতির বেড়াজালে আটকা পড়েছে ও। এত দূর করা পেয়ে তার বিন্দু পরিমাণ ধারণাও ছিল না রহমানের। বেলা যেরকম করছে তাতে ওর ওপর জোর জবরদস্তি করলে আবেগের তাড়নায় নিজের ক্ষতি করতেও দুবার ভাববে না ও। রহমানের ছোট মেয়ে বাড়িতে চঞ্চল থাকলেও বাইরের মানুষদের সামনে ভদ্র শান্তশিষ্ট। সেই মেয়ে এত মানুষজনকে তোয়াক্কা করছে না। রহমানের মুখ থেকে কথা বের হলো না। জহিরুল, ফজলুল দেওয়ান সহ মহিলা সদস্যরা নানাভাবে চেষ্টা করলে, কিন্তু বেলার সাথে কেউ পারল না। সবশেষে বাণী বেলাকে বোঝাতে আসবে এমন সময় রহমান এতক্ষণের নীরবতা ভেঙে ভাঙা গলায় বলে উঠল, মাফ করবেন জহিরুল ভাই, আমার মেয়ের এতটা অবনতি হয়েছে তা আমার বোধগম্য ছিল না। আমার ভুল সিদ্ধান্তের কারণে আপনাদের অপদস্থ হতে হলো। রহমানের কথা শোনার পর জহিরুল চুপ থাকলেও ক্ষেপে উঠল ফাহাদের বাবা ফজলুল। কমিশনারের দাপট দেখিয়ে মানহানির মামলা ভয় দেখালো।
রহমানের কথা শোনার। নিশ্চুপ সে। ভুল করেছে, রাগে অন্ধ হয়ে হিতাহিত জ্ঞান শূন্য হয়েছিল। হয়তো এই মুহূর্তে এই অবস্থার জন্য দায়ী রহমান। শান্তভাবে দাওয়ানদের সাথে কথা বলল। রহমানের কথার মাঝে বড় বড় শ্বাস টেনে শান্ত হলো বেলা। চোখের পানি মুছল। ভয় ডর কিছুই নেই ওর মধ্যে এখন। মন মস্তিষ্ক জুড়ে শুধু দিগন্তের কথা ঘুরপাক খাচ্ছে। হুট করে কেমন সাহসী হয়েছে ও। আব্বুর কাছে এসে দাওয়ানদের শুনিয়ে বলে উঠল বেলা। বলছি না আমি দিগন্ত ভাইকে ভালোবাসি। এটা জানার পরেও যে আমাকে বিয়ে করতে চাইবে, ওই লোক তো লোভী। আব্বু, লোভী মানুষের থেকে বেকার মানুষ বেশি ভালো না? হুম। তুমি বলেছিলে না দিগন্ত ভাই বেকার? আমার জন্য পারফেক্ট তাহলে। একই গতিতে রহমানকে পুনরায় প্রশ্ন করলো বেলা। দিগন্ত ভাইকে ভালোবাসি আমি। আমার দিগন্ত ভাই ভালোবাসে, পারফেক্ট না আব্বু? রহমান একগুঁয়ে জেদি মেয়েকে দেখছে। ওর অভিজ্ঞ নজর বেলার মানসিকতা ধরতে সক্ষম। ব্যর্থতার শ্বাস টেনে জবাব দিল আগের ভঙ্গিতে। হুম। আমি ব্যথা পেলে দিগন্ত ভাইও ব্যথা পায়। এই যে এই লোকটা, কি যেন নাম? ফাহাদের নাম পড়ে নিয়ে মনে পড়ছে না বেলার। রহমানের দিক থেকে চোখ সরিয়ে ফাহাদের দিকে তাক করলো। ঝাঁজ নিয়ে বলল। এই ভাই কি নাম আপনার? ভঙ্গুর হৃদয় নিয়েও বেলার তেজ দেখে হাসলো ফাহাদ। ধীরভাবে বলল। ফাহাদ দেওয়ান। পুনরায় রহমানের দিকে তাকালো বেলা। বলল। হ্যাঁ, ওই ফাহাদ দেওয়ানি। এর পচা লোকজন একদিন মেরেছিল আমায়, হাতে লেগেছিল অনেক জানো। তখন আমার ব্যথায় দিগন্ত ভাইও খুব ব্যথা পেয়েছিল। তাহলে ওই লোকটা আমার জন্য পারফেক্ট না আব্বু? মেয়ের অবুঝপনা অবস্থা দেখে রহমান বাকরুদ্ধ। দিগন্ত পুরো হাতের মুঠোয় নিয়ে নিয়েছে ওকে। অপরদিকে রহমানের কাছ থেকে জবাব না পেয়ে অস্থির হলো বেলা। আব্বুর হাত ধরে ঝাঁকিয়ে বলল। বলো। হুম। আমার রাগ, জেদ, কান্না সবকিছু শুধু দিগন্ত ভাইয়ের জন্য। সে কাঁদায় আবার সেই হাসায়। তাহলে সে আমার জন্য পারফেক্ট, তাই না আব্বু? হুম। দিগন্তকে ভালো প্রমাণ করতে উঠে পড়ে লেগেছে বেলা। ওর বর্তমান ভাবভঙ্গিমা এমন। জোর জবরদস্তি রাগ জেদ নিয়ে হলেও দিগন্ত সব থেকে ভালো সেটা ওকে প্রমাণ করতেই হবে। উপস্থিত মানুষ হাসবে নাকি রাগ করবে খুঁজে পাচ্ছে না। বেলার এক একটা কথা তাদের দুই নৌকায় ভাসাচ্ছে। বেশিরভাগ মানুষ বৃষ্টির বিয়ের পরপরই চলে গিয়েছে। কিছু আত্মীয় স্বজন দিশা মাইশা বাণী মিতালি সহ বাড়ির সবাই। আর দেওয়ান বাড়ির কয়েকজন আছে এখানে। দিগন্ত ভাইকে আমার ভালো লাগে। আমি এই কথা তোমাকে এতদিনও বলিনি বলে আমার উপর রাগ করেছো খুব। দেখলা না সেদিন যে আমাদের বাড়ি এসে আমায় মারলো, তারপর থেকে তার সাথে আর কোনো কথা হয়নি আমার। আমার সাথে একটুও কথা বলেনি। লোকটার সাথে কথা না বললে ভালো লাগে না আমার। আমি মনে হয় মরে যাব কথা বলতে না পারলে। আব্বু, আমাকে একটু দিগন্ত ভাইয়ের সাথে কথা বলিয়ে দেবে? নিঃশ্বাসটা আটকে আসছে আমার। রহমান কি বলবে? দিকদিশাহারা সে এখন। খুব অহংকার করে দিগন্তকে বলেছিল বেলা ওকে পছন্দ করবে না। কিন্তু তার ছোট অবুঝ মেয়ে না বুঝেই উন্মাদ হয়ে আছে দিগন্তের জন্য। একটা দীর্ঘশ্বাস ফেলে রহমান বলল। আপনাকে আমি কোনো রকমের হারাম সম্পর্কে থাকতে দিব না। অনেক বড় হয়েছেন, নিজের জীবনের সিদ্ধান্ত নিজেই নিতে শিখেছেন। আসতে বলুন তাকে। সম্পর্ক হালাল হওয়ার পর কথা বলবেন। কিন্তু মনে রাখবেন, স্বেচ্ছায় আপনি যে ছেলেকে বেছে নিলেন সে আপনার পছন্দ, আমার না। ভবিষ্যতে আব্বুকে দোষারোপ করতে পারবেন না। এদিকে রহমানের আদেশ পেয়ে আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো উল্লাসে চিল্লালো বেলা। হাস্যরত মুখে দৌড়ে মিতালির কাছে এসে জিজ্ঞাসা করলো। ফুপি কোথায় আছে এখন দিগন্ত ভাই? বাড়িতে নেই, আমি শুনেছি। দিশাপু বলেছিল। মিতালি তবদা খেয়ে দাঁড়িয়েছিল। এতদিন দিগন্তের পাগলামোর সাক্ষী সে। আজ বেলার পাগলামো দেখে মাথা ঘুরছে ওর। ধ্যানে থেকে এই জবাব দিল। ক্লাবে। ব্যাস। বেলা আর কারো দিকে তাকালো না। লাফিয়ে দরজার দিকে ছুটলো। পেছন থেকে রাসেল খেকিয়ে বলে উঠল। একা কোথায় যাচ্ছিস বেলায়া? বেলার কানেও গেল না সে কথা। একদম বাইরে চলে গিয়েছিল। আবার ধুপধাপ করে দৌড়ে এলো রহমানের কাছে। হাত পেতে আঙুল নাড়তে নাড়তে বলল। ভাড়া নাই তো আব্বু, দাও। রহমান বিনা বাক্য ব্যয়ে পকেট হাতড়িয়ে 200-100 টাকার নোট বের করে দিল বেলার হাতে। বিস্তর হেসে আবার দৌড় ধরল বেলা। ফাহাদ নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে কেবল বেলার পাগলামিগুলো দেখল। এই ছোট্ট মেয়ের মন মস্তিষ্ক জুড়ে দিগন্ত। সেখানে নিজের জায়গা খুঁজে নেওয়ার চেষ্টা করা বোকামি। ভেতরে জ্বলছে ওর। চিনচিনে ব্যথা করছে। কিন্তু জোর করলো না, থামানোর ইচ্ছে করলো না। নাইবা পেল নিজের ক্ষমতা দাপট দেখিয়ে বেলাকে আটকে রাখার মনোবল।
ক্লাবের মেঝেতে বসে রায়হান সহ দলের দুটো ছেলে মিলে লুডো খেলছে। দিগন্ত হাতে ধোয়া ওঠা গরম চা, পরনের শার্ট এলোমেলো, চুল উস্কো খুস্কো অবস্থায় অযত্নে ছড়িয়ে আছে, চোখে ঘুম ভাব কিন্তু ঘুম ধরা দেয় না, লাল হয়ে আছে। রায়হান হাজার বলার পরেও এই ঘর থেকে বের হতে পারেনি ওকে। বেলার বিয়ে শুনেও দিগন্তের এত শান্ত স্বাভাবিক আচরণ রায়হানের নিকট অস্বাভাবিক ঠেকছে। যেখানে তাণ্ডব করার কথা সেখানে বসে চা খাচ্ছে আর লুডো খেলছে দিগন্তের রিল্যাক্স মুড দেখে প্রেশার ফল করছে রায়হানের। এর মাঝে রতন হুড়মুড়িয়ে এসে ঘরে ঢুকলো। দিগন্তের উদ্দেশ্যে বলল। রতনের কথা শুনে তড়িৎ বেগে উঠে দাঁড়ালো রায়হান, বড় বড় পা ফেলে বাইরের দিকে গেল। দিগন্ত কিছুক্ষণ নিরুত্তর থেকে চাটা শেষ করলো। মাথা ভার হয়ে আছে ওর, হাত চালিয়ে এলোমেলো চুলগুলো পেছনে ঠেলতে ঠেলতে ঘরে থাকা সব ছেলেদের বাইরে যেতে বলল। দিগন্তের কথায় রতন সহ একে একে সবাই চলে গেল। নড়চড় হলো না দিগন্তের, সেভাবে বসে থেকে সিগারেট ধরালো। কিছুক্ষণ পর ধূপধাপ পা ফেলে ঘরে হাজির হলো একজন। দরজার দিকে এক পলক তাকিয়ে চোখ সরিয়ে নিল দিগন্ত। সিগারেট মুখের কাছে আনবে এমন সময় সামনের ব্যক্তি ছুটে এসে ওর বুকে দুহাত দিয়ে ধাক্কা মারল। জোরে ধাক্কার দরুন অনেকটা পিছিয়ে গেল দিগন্ত। সামলানোর জন্য এক হাতের ভর মেঝেতে ঠেকিয়ে দিল। অতঃপর রাশভারী গলায় বলল। কি চাই? কোনো কথা বলল না বেলা। জোরে জোরে শ্বাস টেনে আবারও হাত উঠালো দিগন্তকে ধাক্কা মারার জন্য। বুকের কাছে আনতেই ওর হাত চেপে ধরল দিগন্ত। হাত ছাড়ানোর জন্য জোর লাগিয়ে কিছুক্ষণ মোস্টামুষ্টি করলো বেলা। দিগন্তের দাবাং মার্কা পুরুষালী শক্তির সাথে পারল না। ডুকরে কেঁদে উঠল। পরক্ষণে দিগন্তের হাত কামড়ে ধরল। সমস্ত রাগ উগরে দিতে চাইল সেখানে। দাঁতে দাঁত পিষে ব্যথা হজম করলো দিগন্ত। থামলো না বেলা। কিছু সময় পেরিয়ে গেল, ছাড়ার নাম নেই বেলার। আর না পেরে ধমকের স্বরে বলে উঠল দিগন্ত। বিয়ে দিছে না তোর বাপ? স্বামীর সাথে নাটক কর, আমার সাথে কি? সময় নিয়ে নীরবে কাঁদলো বেলা। চোখ মুখ লাল হয়ে গিয়েছে ওর। অভিযোগী স্বরে বলল। করিনি বিয়ে, আমার কষ্ট হয়েছে অনেক। আপনি আটকাতে আসলেন না কেন? ড্রাইভার বিয়ে আটকে ছিল ওর বয়ফ্রেন্ড, আপনি এখানে বসে থাকলেন কেন? আমি তোর বয়ফ্রেন্ড লাগে? কি লাগেন তাহলে? মুখ থেকে চু শব্দ বের হলো দিগন্তের। কণ্ঠে বিরক্তির রেশ এনে বলল। একে তো মুখের উপর কথা বলে, আবার বেঢক প্রশ্ন করে। বেয়াদব। কেন এসছে সেখানে? আপনার বউ হতে। একসাথে কুঁচকে রাখা ভ্রুজোড়া শিথিল হলো দিগন্তের। ঠোঁট কামড়ে ধরে কিছুক্ষণ বেলার দিকে তাকিয়ে থাকলো। ওকে ভালোভাবে পর্যবেক্ষণ করতে করতে স্বাভাবিক গলায় বলল। বউ শব্দে আমার অ্যালার্জি আছে। মিসেস দিগন্ত তালুকদার সাউন্ডস গুড। দিগন্তের কথা শুনে কিছু মেলানোর চেষ্টা করলো বেলা। পরক্ষণে ঠোঁট উল্টে বলল। হ্যাঁ ওটাই, একই তো। বেলার কাহিনী দেখে ঠোঁটের কোণে হালকা হাসি এলো দিগন্তের। আবার বেলার অগোচরেই সেটা মিলিয়ে গেল। কিছু বলার জন্য মুখ খুলতেই দিগন্তের নজর আটকালো বেলার হাতের দিকে। একটা করে সোনার চিকন চুড়ি আর তার সাথে একজোড়া হলুদ রঙের কাচের চুড়ি দেখে চোয়াল শক্ত হয়ে এলো দিগন্তের। ফোঁস করে উঠে বলল। আয় চুরি খোল। কেন? সুন্দর না? তোর নীল রং পছন্দ, হলুদ নিয়ে কারমার করবি না একদম। বিচ্ছির রং ভালো লাগে না আমার। ভালো লাগে না? না। ব্যাস, বেলা চটজলদি হাত থেকে চুড়ি খুলে ফেলে দিতে দিতে বলে উঠল। তাহলে আমারও ভালো লাগে না? প্রথম দেখাতে আমি প্রেমে পড়েছি তোমার। দু চোখে অন্ধকার দেখি, ঘুম আসে না আমার। রাতের বেলায় শুয়ে শুয়ে শুধু ভাবি তোমায় কিভাবে পাবো আমি। তোমার ওই চোখেতে হারিয়ে যায় আমার এই মন। ঘন কালো চুল দেখলে পাগল যে আমি এখন। হৃদয়ের কথা আমি বলি কারে, আসে না কাছে আমি শুধু ভালোবাসি তারে। অহনা একটু কথা কহনা, অহনা পেছন ফিরে চাহো না, অহনা একটু তুমি হাসো না, অহনা কেন ভালোবাসো না। ভড়কে গেল মাইশা। দিশার দিকে অবাক চোখে চেয়ে বলল। অহনা? কোন অহনার জন্য গাইছো? বেসুরো গলার গান খানিকের জন্য থেমে গেল। ঠোঁট কামড়ে মাইশার দিকে ফিরল দিশা। দুপাশে না ভঙ্গিতে মাথা নাড়িয়ে বলল। আরে না, ভুল করেছি, গানের তালে তালে বলে ফেলেছি আর কি। থামো, এবার ঠিকভাবে গাইছি। প্রথম দেখাতে আমি প্রেমে পড়েছি তোমার। দু চোখ অন্ধকার দেখি, ঘুম আসে না আমার। রাতের বেলায় শুয়ে শুয়ে শুধু ভাবি তোমায় কিভাবে পাবো আমি। তোমার ওই চোখেতে হারিয়ে যায় আমার এই মন। ঘন কালো চুল দেখে পাগল যে আমি এখন।
হৃদয়ের কথা আমি বলি কারে, আসে না কাছে আমি শুধু ভালোবাসি যারে। ফাহাদ একটু কথা কহ না, ফাহাদ পেছন ফিরে চাহো না, ফাহাদ একটু তুমি হাসো না, ফাহাদ কেন ভালোবাসো না। কপাল চাপড়ালো মাইশা। দিশা গান শেষ করে বলল, আমার ভাই লাখে একটা রে, লাখে একটা, হীরার টুকরা একদম। ইস, বেলাকে কেমন পাগল বানিয়ে দিয়েছে, শুধু শুধু মাঝখান থেকে আমার জান পাখিটা ছ্যাঁকা খাইলো। দিশার কথা শুনে চোখ কপালে উঠল মাইশার। বিস্মিত কণ্ঠে বলল, যা আন। কিঞ্চিত লজ্জা পেল দিশা। মুখটা কাচুমাচু করে বলল, ওই আর কি, ফাহাদকে ভালোবেসে ডেকেছি। উফ, শালার হাদা পুরুষ, আমার মতো রত্ন রেখে কোথায় চোখ দিতে গিয়েছিল, এখন হুদাহুদি কষ্ট পাইল না, তার কষ্টে আবার আমিও কষ্ট পেলাম। দেখছিলি না পুরা সময়টা আমার মুখ কেমন শুকায় গেছিল, দুঃখে কষ্টে জান খুলে হাতে আসছিল। ফিক করে হেসে উঠল মাইশা। দিশা যখন বড়রূপী ফাহাদকে দেখে তখন একদম শান্ত হয়ে গিয়েছিল। থমথমে চোখ মুখ নিয়ে শুধু দোয়া করছিল বিয়েটা যেন না হয়। বিয়ে ভেঙে গিয়েছে বলে এখন আবার আগের ধুরন্ধর রূপে ফিরে এসেছে ও। বেলা চলে যাওয়ার কিছুক্ষণ পর ফাহাদও চলে গিয়েছে। মাইশা, বৃষ্টি আর দিশা বেলার রুমে বসেছিল। আমিনা ডেকেছে বলে বৃষ্টি বাইরে গিয়েছে। রুমে এখন দিশা আর মাইশার উপস্থিতি। কথার ফাঁকে দিশা কি ভেবে চঞ্চলে হাতে ফোন তুলে ফেসবুকে ঢুকলো। ফাহাদের আইডি সার্চ দেওয়ার আগে সামনে এলো একটা পোস্ট। অধিকার যেখানে অস্তিত্বহীন, অভিমান সেখানে হাস্যকর। পোস্টটা মাত্র ছেড়েছে ফাহাদ। ফাহাদের কষ্টে দিশা একটু কষ্ট পেতে চাইল কিন্তু পারল না। কেন যেন হাসি পেল ওর। তার বহিঃপ্রকাশ হিসেবে অত শত না ভেবে হা হা রিয়েক্ট দিয়ে দিল। পরক্ষণে খেয়াল করলো শখানেক স্যাড রিয়াক্টের মাঝে দুটো হা হা রিয়াক্ট মাত্র। চেক দিল দিশা। চোখে পড়ল রিয়াক্ট দুটোর আইডির নাম একটাও, আর একটা রায়হান। শব্দ করে হেসে উঠল। স্ক্রিনটা মাইশার সামনে ধরে হাসতে হাসতে বলল, দেখো আমার ছ্যাঁকাখোর জানটার পোস্টে আমাদের দুইজনের ভালোবাসা। মাইশার দৃষ্টি পড়ল স্ক্রিনে। নাম দেখল রায়হান শিকদার। শুরু হয়ে এলো চোখ মুখ। দিশাকে বাঁকা গলায় বলল, ক্রাশের বিয়ে ভেঙেছে দেখে তুমি হাসছো, ব্যাপারটা মানানসই, কিন্তু এই লোক এত অভদ্র, অন্যের দুঃসময়ে কিভাবে মজা নিচ্ছে, ফালতু লোক। মাইশার অসময়ে চেতে যাওয়া দেখে বোকা বনে গেল দিশা। হাসি মুখ চুপসে নিয়ে প্রশ্ন করলো, তুমি এভাবে বললে কেন? রায়হান ভাই যথেষ্ট ভালো মানুষ, দাদাগিরি করলেও সফট হার্টের। দিশার মুখে রায়হানের প্রশংসা শুনতে ভালো লাগলো না মাইশার। ভ্রু কুচকে নিয়ে চুপ করে বসে থাকলো। দিশাও আর ঘাটলো না। ফাহাদের আইডিয়া আবারও ঘাটতে শুরু করলো। দিনে কতবার এই আইডিতে ও ঢু মারা হয় তাই আত্মা নেই। নিস্তব্ধতা চিরে সাদা কালো মিশেলের জিপটা এগিয়ে চলছে। সন্ধ্যার প্রহর শুরু হয়েছে। রাস্তার ল্যাম্পপোস্টগুলো আলো ছড়িয়ে অন্ধকার কেটে রেখেছে। গাড়ির স্পিড খুব বেশি তুলেনি দিগন্ত। আস্তে ধীরে চালাচ্ছে আর বেলাকে দেখছে। এদিকে দিগন্তের বারবার তাকানোতে কেমন যেন অস্বস্তি হচ্ছে বেলার। কিছুক্ষণ নড়াচড়া করে দুম করে বলে উঠল, চোখ রাস্তার দিকে রাখেন না, আমার কেমন যেন লাগছে। আপনি এভাবে টিজ করছেন কেন? শেষের কথাটা শুনে জোরে ব্রেক কষল দিগন্ত। বেলার দিকে চেয়ে বিরক্ত মাখা গলায় বলল, অসভ্য মেয়ে, আমার ভালো ব্যবহার তোর আর তোর বাপের সহ্য হয় না। আমি টিচ করেছি তোকে? এই বেয়াদব, তুই ভালো হবি না? দিগন্তের চেয়েও দ্বিগুণ বিরক্তি ভর করলো বেলার মাঝে। আড়াআড়ি করে বসে নাকের পাটা ফুলিয়ে বলল, আপনি লোকটা কেমন যেন? এতদিন বলতেন বড় হবি না, আবার এখন বলছেন ভালো হবি না। এক মুখে দু কথা। বেলার ফেস এক্সপ্রেশন দেখে কথা বলার ভাষা হারিয়ে ফেলল দিগন্ত। কিছু সময় সরু চোখে তাকিয়ে থেকে আবারও আগের মতো গাড়ি চালাতে মনোযোগী হলো। অপরদিকে বেলা ঠোঁট উল্টালো। এতটুকু কথা বলে মন ভরেনি ওর। আরও কথা বলতে ইচ্ছে করছে, মুখ উসখুস করছে, কিন্তু কি কথা বলবে খুঁজে পাচ্ছে না। কিছুক্ষণ দিগন্তের মুখের দিকে চেয়ে থেকে ওর ডাকে বলে উঠল, দিগন্ত ভাই শুনেন না। বেলার দিকে তাকালো না দিগন্ত। তা না তাকিয়ে জবাব দিল, বলেন, জানেন কি করছি? কি করছেন? দিগন্তের এত সুন্দর কথা শুনে আহ্লাদে গদগদ হলো বেলা। সিটে দোপা তুলে আয়েশ করে বসে চমচম চনমনে গলায় বলল, আমাকে যে সাইন করতে দিয়েছিল ওই কলমটা দেওয়ানির মুখে মেরেছি।
ঠোঁট কামড়ে কিঞ্চিত হাসলো দিগন্ত। পরক্ষণে স্বাভাবিক কণ্ঠে বলল, সাবাস নাদানো বাচ্চা। সহসা মুখের হাসি গায়েব হলো বেলার। দিগন্তের এহেন সম্বোধন একটু ভালো লাগে না ওর। কয়েক পলক ঝাপটে বলল, এভাবে ডাকবেন না তো, ভালো লাগে না শুনতে। যেদিন তুই নাদানি বানা ছাড়বি সেদিন আর ডাকবো না। ছাড়বো না? আমিও ডাকবো। দিগন্তের সাথে না পেরে কথা বলার মুড চলে গেল বেলার। মুখ বেঁকিয়ে দিগন্তের বিপরীত দিক হয়ে বসে রইল। কিছুটা সময় পর গাড়ি থামলো একটা বাড়ির সামনে। অপরিচিত জায়গায় গাড়ি থামানো দেখে প্রশ্ন করলো বেলা। এখানে থামালেন কেন? দিগন্ত এক পলক বাড়িটার দিকে তাকে চোখ সরিয়ে নিল। সিটে মাথা এলিয়ে বেলার দিকে তাকালো। অতঃপর একটা দীর্ঘশ্বাস টেনে বলল, ভেতরে যাবি তুই, গিয়ে প্রত্যাশাকে নিয়ে আসবি। জোনার তালুকদার এখানে আছে, বলবি বাইরে আমি তোর জন্য অপেক্ষা করছি। প্রত্যাশাকে নেবি আর আসবে। দেরি করলে কিন্তু তোকে ফেলে রেখে চলে যাব। হঠাৎ বেলা কেন যেন থম মেরে গেল। দিগন্তের কথার পিঠে প্রশ্ন করলো না কোনো। গাড়ি থেকে নেমে সোজা বাড়ির ভিতর চলে গেল। দারোয়ান দিগন্তকে দেখে দরজা খুলে দিয়েছে। বেলা বাড়ির ড্রয়িং রুমে আসতেই মনার সাথে মুখোমুখি হলো। কিছুটা ঘাবড়ালো বেলা। মনা বেলাকে দেখে অবাক হলো। ওকে সোফায় বসিয়ে জিজ্ঞাসা করলো, এই সময় এখানে কিভাবে এলো? এর মাঝে প্রত্যাশাকে নিয়ে জুনায়েদও সেখানে এলো। বেলাকে দেখে চোখ মুখ থমথমে হলো। রহমান পাটোয়ারি তাকে ফিরিয়ে দিয়ে অপমান করেছে, সেটা মেনে নেয়নি এখনো। বেলা বেশি কথা বাড়ালো না। দিগন্তের বলা কথাটা বলতেই উপস্থিত দুই ব্যক্তি ভড়কে গেল। জুনায়েদ চুপ মেরে দাঁড়িয়ে থাকলো, কথা বলল না কোনো। অপরদিকে প্রত্যাশা দিগন্তের নাম শুনে জুনায়েদের কোল থেকে নেমে বাহিরের দিকে দৌড় লাগিয়েছে। মনা ছলছল নেত্রে বেলাকে প্রশ্ন করলো, দিগন্ত পাঠিয়েছে তোমাকে? তোমার আব্বু তোমাকে ওর কাছে আসতে দিয়েছে? বেলা ভনিতা না করে জুনায়েদকে শুনিয়ে শুনিয়ে দুপুরের সব ঘটনা বলল। বলা শেষ করে উঠে দাঁড়ালো। মনার কাছ থেকে তাড়াহুড়ো করে বিদায় নিয়ে বাইরে চলে এলো। বেলা চলে যেতেই এতক্ষণে চেপে রাখা কান্নাটা বেরিয়ে এলো। সোফার কার্নিশ ঘেঁষে বসে দু হাত দিয়ে মুখ ঢেকে ডুকরে কেঁদে উঠল মনা। জুনায়েদ মনার কান্না দেখে ওকে ফেলে রেখে কটকট পায়ে রুমের দিকে গেল। দিগন্তের কোলে বসে আছে প্রত্যাশা। দিগন্ত ওকে দু হাতের মাঝে আলগোছে আগলে ধরে কথা বলছে। বেলা গাড়ির কাছে আসতেই ইশারা করলো বসতে। দিগন্ত আর প্রত্যাশাকে দেখতে দেখতে গাড়িতে উঠে বসলো বেলা। দিগন্ত প্রত্যাশাকে কোলে রেখেই গাড়ি চালানো শুরু করলো। বেলা ওদের দিকে গভীরভাবে চেয়ে থেকে ডেকে উঠল, দিগন্ত ভাই, হুম। কি বেশি সুন্দর, বেলা নাকি প্রত্যাশা? বেলার এহেন অযাচিত প্রশ্নে ভ্রু গোটালো দিগন্ত। রাশভারী স্বরেই বলল, আমি। বেলার নাকের মাঝে কয়েক ভাঁজ পড়ল। তেরা লোক, ভালো জবাব দিবেই না কোনোদিন। আর একটাও কথা বলল না, না তাকালো ওদের দিকে। দিগন্ত গাড়ি চালাচ্ছে আর প্রত্যাশার সাথে ধীর আওয়াজে কথা বলছে। খুব একটা ভালো লাগলো না বেলার। ওর ধারণার প্রত্যাশাকে পেয়ে দিগন্ত হয়তো ওকে ভুলে বসেছে। মুখ আধার করে চুপ মেরে বসে থাকলো। এদিকে দিগন্ত আর চোখে গম্ভীর মুখে বেলাকে দেখে হাসলো। ছোট বাচ্চার সাথেও হিংসায় জ্বলছে বেলা পাটোয়ারি। পাটোয়ারি বাড়ির সামনে এসে থামলো দিগন্তের জিপ। বেলা কোনো কথা না বলে জিপ থেকে নেমে কটকট পায়ে বাড়ির দিকে এগিয়ে যেতে লাগলো। দিগন্ত ওর কাজ দেখে বিরক্ত হলো। পরপরই চাবি ঘুরিয়ে গাড়ি স্টার্ট দিল। গাড়ির শব্দ পেয়ে পায়ের গতি থামালো বেলা। ঝট করে পিছু ঘুরে চেঁচিয়ে উঠল, আরে আজব, গাড়ি ছাড়ছেন কেন? আব্বু অপেক্ষা করছে তো। প্রত্যাশাকে নিয়ে ভেতরে যা, আর তোর বাপকে বল এসে আমাকে নিয়ে যেতে। অপমান কম করে নাই। বেলা আবার ঘুরে জিপের কাছে এলো। দিগন্ত প্রত্যাশাকে নামিয়ে ওর হাত ধরে দিল বেলার হাতে। বেলা দিগন্তের দিকে গোল গোল চোখে চেয়ে বলল, এতটা পথ একা এলেন? এটুকুর জন্য আব্বুকে ডাকছেন? বিশ্বাস করেন দিগন্ত ভাই, আমাদের বাড়িতে ভূত টুত নেই। বেলার বোকামিতে চু শব্দ তুলল দিগন্ত। রাগী চোখে তাকাতেই প্রত্যাশাকে নিয়ে টুপ করে কেটে পড়ল বেলা। বাড়ির ভেতরে গিয়ে ড্রয়িং রুমে পেল রাসেল আর বাকিদের। কাজী সহ বসে চা খাচ্ছে তারা। রহমান তার রুমে নেই। বেলা ডাকার জন্য যাওয়ার আগে সেখানে এলো সে। বেলা জানালো দিগন্ত তাকে বাইরে ডাকছে। মেয়ের সাথে টু শব্দ করলো না রহমান। ব্যালকনি থেকে দেখেছে সব। বাইরে চলে এলো। দিগন্ত ফোন স্ক্রল করছে। রহমান ওর থেকে অনেকটা দূরত্ব রেখেই বলল, আসো। রহমানের গলা শুনে সেদিকে তাকালো দিগন্ত। তীর্যক হাসি ছুড়ে দিয়ে বলল, বাকি তুই জামাই কিভাবে গাড়ি থেকে নামিয়েছিলেন? হাত ধরে বাবা বাবা করে মুখে ফেনা তুলেননি? দিগন্তের কথা শুনে তেলে বেগুনে জ্বলে উঠল রহমান। গম্ভীর আওয়াজে বলল, ভেতরে গিয়ে আমাকে উদ্ধার করেন, বেকার বাবা জীবন।
দিগন্ত ফোন পকেটে পুরে জিপ থেকে নামলো, রহমানের পাশাপাশি হেঁটে যেতে যেতে ডাকলো। পাটোয়ারি সাহেব। হাঁটা থামালো রহমান, ক্ষুব্ধ নয়নে দিগন্তের দিকে চাইলো, তারপর আবার হাঁটতে শুরু করলো। দিগন্ত হালকা কেশে পুনরায় ডাকলো।